রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? সামনেই 30শে জুন থেকে তোমাদের এইচএসসি বোর্ড পরীক্ষা। নিশ্চয়ই তোমাদের প্রস্তুতি ভালো, এটা আমি আশা করছি। আজকে আমরা এমন একটি ক্লাস নেব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের উপর, মূলভূত রসায়ন কোয়ালিটেটিভ কেমিস্ট্রির উপর। তোমরা অনেক দিন যাবত আমাকে রিকোয়েস্ট করতেছ মূলভূত রসায়নের পদক্ষেপের অঙ্ক, স্পেসিফিকেশনের অঙ্কগুলো ক্লাস থেকে তোমাদের রিকোয়েস্ট রক্ষা করার জন্য দায়িত্ববোধ থেকে আমরা আজকে ক্লাসে আসলাম। আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত পূর্ব শিডিউল মোতাবেক আমরা আজকে ক্লাস নেব। আজকে ক্লাস থেকে জানো কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, মূলভূত রসায়নের উপর। আজকে ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবে নিঃসন্দেহে তারা বোর্ড পরীক্ষায় 10 থেকে 20 মার্কস পেয়ে যাবে। 10 থেকে 20 মার্কস পেয়ে যাবে। আজকে আমরা যে টপিক্সের উপর ক্লাস নেব, এই টপিক্স বুঝতে হলে তোমাদেরকে কয়েকটা জিনিস জানতে হবে। অবশ্যই তোমরা পারো, আমাদেরকে পারতে হবে জাবরটার গুণফল কি, আয়নের গুণফল কি, এবং সময় প্রভাব, কমন আয়ন এফেক্ট। জাবরটার গুণফল, আয়নের গুণফল খুব সহজ জিনিস। সময় প্রভাব, কমন আয়ন এফেক্ট। আসলে সময় প্রভাব বা কমন আয়ন এফেক্ট নিয়ে আমাদের একটু প্রবলেম হয়। আমি তোমাদেরকে বলবো সমস্ত যদি একটা ক্লাসে দুজন শিক্ষার্থী আছে, দুষ্ট। তাহলে দুজন শিক্ষার্থী যদি একজনকে পরস্পরকে ডিসচার্জ করে, তাহলে পড়াশোনার মান কি, পড়াশোনার পরিণতি বাড়বে নাকি কমবে? অবশ্যই পড়াশোনা ডিসচার্জ হবে, পড়াশোনার মান এবং পড়াশোনার পরিণতি কমবে। তাহলে কোনো দ্রবণে যদি একাধিক একই আয়ন থাকে, সম আয়ন থাকে, সেম আয়ন থাকে, তাহলে আমরা কি বলবো? দ্রাব্যতার পরিবর্তন। যেমন আমরা খুব সহজ উদাহরণ দিতে পারি, আমরা যে টেবল সব খাবার লবণ খাই, মনে করো NaCl, এটা লবণ। এখানে আমি আরেকটা লবণ দিচ্ছি ম্যাগনেসিয়াম, MgCl। কিন্তু আমার সোডিয়াম ক্লোরাইড টেবল সল্টে খাবার লবণে আমার লবণ কোনটা ছিল? আমার দুইটা লবণ NaCl, দুইটাই ছিল Na+ এবং Cl। অনুরূপভাবে ম্যাগনেসিয়াম ক্লোরাইডে আমার যে লবণটা তার আয়ন ছিল Mg2+ এবং 2Cl-। তো দুইটা লবণের মধ্যে কমন আয়ন কোনটা? প্রথমটাতে Cl-, দ্বিতীয়টা তো Cl-। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত করতে পারি, কোনো লবণে যদি সম আয়ন থাকে, যদি একটি ক্যাটায়ন অথবা একটি অ্যানায়ন যদি মিলে যায়, তখন ওই দ্রবণের দ্রাব্যতার পরিমাণ, দ্রাব্যতার হার কি হবে? হ্রাস পাবে। এটা হচ্ছে আসলে পরিমাণ বা সময়ায়ন এফেক্ট। আজকে ক্লাসটা আমরা খুব ফাটাফাটি একটা ক্লাস নেব, আমরা খুব এনজয়মেন্ট একটা ক্লাস নেব। আমরা সবাই শেষ পর্যন্ত ক্লাস করবে এবং ক্লাসগুলো আপলোড দিবে। সবাই জয়েন করো, ইয়ামিন জয়েন করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়ামিন ভালো করে ক্লাস করবে, ভালোভাবে ক্লাস করবে। তারপর বুশরা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার না আমার নেটওয়ার্কের একটু প্রবলেম হচ্ছে। সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে হয়তো সাউন্ড ডিস্টার্ব করতে পারে। উই আর ট্রাইং। সবাই ভালোভাবে ক্লাস করবে। সবাই জয়েন করো, শেয়ার করো। সবাই শেয়ার করো, জয়েন করো। সবাই শেয়ার করো, সবাই জয়েন করো। সবাই জয়েন করো। সবাই জয়েন করো। সাউন্ড ক্লিয়ার হয়ে যাবে। আমরা কাজ করতেছি, হয়তো নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে।
নেটওয়ার্ক প্রবলেম করতেছে। সবাই জয়েন করো এবং শেয়ার করো। জয়েন এন্ড শেয়ার প্লিজ। আজকে সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। সূচনা জাহান জয়েন করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূচনা জাহান আজকে ক্লাসটা করার পরে 10-এ 10 পেতে হবে। গুণগত রসায়নে অবশ্যই 20 মার্কসের কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে। 20-এ 20 পেতে হবে, 10-এ 10 পেতে হবে। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বৈধ পরিবেশে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে এবং খুব ভালো আছি বিদায় তোমাদেরকে সাথে লাইভ ক্লাসে চলে আসলাম। সবাই শেয়ার করো, সবাই শেয়ার করো। হাসান মাসুদ তারেক, ওয়ালাইকুম আসসালাম। আমার বাগিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, আমার প্রিয় বাগিনা ইজ ওয়াচিং মাই ক্লাস। সবাই শেয়ার করো, সবাই জয়েন করো। তোমরা জানো আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত পূর্ব শিডিউল ক্লাস আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি গুণগত রসায়নের খুব অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিকস আমরা পদক্ষেপের অঙ্কগুলো করব। আর যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, তোমরা জানো এই চ্যাপ্টার থেকে 111টি কোয়েশ্চন প্রিভিয়াস বোর্ডে এসেছে। অতীতের বোর্ডগুলা 2023, 2022, 2021, 2020, 2019, 2018 বিভিন্ন বোর্ডে এসেছে। এই 111টা কোয়েশ্চনকে আমি কনসাইজ করে কম্প্রিহেন্সিভ সিস্টেমে আমি বোর্ড কোয়েশ্চনের উপর একটা ক্লাস নিচ্ছি। ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবে। আমরা আমাদের শিডিউল ক্লাসে চলে যাব। সবাই জয়েন করো এবং শেয়ার করো। আমি কিন্তু আমাদের শিডিউল ক্লাসে ঢুকে যাচ্ছি। সবাই আজকে খুব মনোযোগ সহকারে ক্লাস করবে। সামনে তোমাদের বোর্ড পরীক্ষা। অনেকে জয়েন করতেছে। আমরা ক্লাস শুরু করতেছি। সবাই মনোযোগ সহকারে ক্লাস করবে। আমি এরপর যে সিকিউটা করাবো আমি আশা করতেছি বোর্ড পরীক্ষাতে এরকম একটা সিকিউ অবশ্যই আসবে। সবাই নাও। কোয়েশ্চন 1, প্রশ্ন একটা কন্টেইনারে এই কন্টেইনার এর পাত্র প্রথম কন্টেইনারে 150 ml 10⁻³ per liter concentration আছে। ml3 সমৃদ্ধ করেছে। এই যে এক কন্টেইনারে এর পাত্র। দ্বিতীয় কন্টেইনারে 100 ml আছে। 10⁻³ mol per liter ঘনমাত্রা 100 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MY3 এর কেমিস্ট্রি 1.9 এটা হচ্ছে আমাদের উদ্দীপক। আমরা এখান থেকে কাজগুলো করবো। এখান থেকে 1 নম্বর কোয়েশ্চন হচ্ছে আমাদের এই নম্বর কোয়েশ্চনটা এই পাত্রে mn3 দ্রবণের চাপ বলে এই পাত্রে mn3 লবণে
সবাই সুন্দরভাবে উঠিয়ে নাও। আজকে ক্লাসটা করার পরে তোমরা নিঃসন্দেহে এই চ্যাপ্টারের গ এবং গ নম্বর প্রশ্নে অদক্ষেপের উত্তরগুলো তোমরা পারবে, অবশ্যই পারবে। এখানে না পারার কোনো কিছু নাই, ওগুলো পাল্টা বাদের মতো সহজ হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, এ ও বি পাত্রের মিশ্রণ দেখি। এ ও বি পাত্রের মিশ্রণ থেকে MY3 অদক্ষেপ হবে কিনা। MY3 অদক্ষিপ্ত হবে। গাণিতিক বিশ্লেষণ করো। এ পাত্রে তড়িৎ বিশ্লিষ্ট এ পাত্রে তড়িৎ বিশ্লিষ্ট PN যৌগের যৌগের 0.1 m দ্রবণ 0.1 m দ্রবণ যোগ করলে MN3 এর দ্রাবকতা কোনো পরিবর্তন করবে কি। দ্রাবকতার করবে কি বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, আমরা 111টা কোশ্চেন থেকে আমরা এই কোশ্চেনগুলো দেখতে পাই। প্রায় প্রত্যেকটা পড়ে এই কোশ্চেন থেকে এখান থেকে কোশ্চেন আসে। তোমরা কত পাত্রের যা কত গুণফল করবে হয়তো আমরা ভয় পেয়ে যাই, তোমরা ভয় পেয়ে যাও। অনেক সময় আমরা যা কত গুণফল নিয়ে আমরা কাজ করবো। এরপর কি সতর্কতা, এ ও বি পাত্রের মিশ্রণ থেকে, তার মানে আমার এ পাত্রের যেগুলো আছে এবং বি পাত্রে যা আছে তাদেরকে কি করতে হবে, তাদেরকে আমাদের মিক্স আপ করতে হবে। এদের সাথে আমরা এটাকে মিক্স করে দিব। স্বাভাবিকভাবে আমরা মিক্স করতে আমরা কি বুঝি, এডিশন করা, যোগ করা। তখন আমার দ্রাবকের পরিমাণ বেড়ে যাবে। যেহেতু এখানে 150 ml, এখানে 100 ml, সেহেতু আমার দ্রাবকের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমাকে মিশ্রণ কথাটা বুঝতে হবে। মিশ্রণ থেকে MY3 অদক্ষিপ্ত হবে না। মিশ্রণ থেকে MY3 অদক্ষিপ্ত হবে। অদক্ষেপের সামনে জানি, অদক্ষেপকে আমরা জানি প্রিসিপিটেশন হবে কিনা। আমরা সবাই অদক্ষেপ বা প্রিসিপিটেশনে আমরা সব অবশ্যই জানি। আমরা এখানে দুটো জিনিস জানি, একটা KIP, একটা KSP। KIP মানে কি, আয়নিক প্রোডাক্ট। IP মানে আয়নিক প্রোডাক্ট, KIP আয়নিক প্রোডাক্ট, আর তাহলে KSP সলিবিলিটি প্রোডাক্ট বা দ্রাব্যতা গুণফল। আমরা অবশ্যই এখানে অদক্ষেপের 3টি শর্ত আমরা সবাই জানি, তোমরাও জানো। নাম্বার 1 শর্ত হচ্ছে যে KIP এবং KSP যদি সমান হয়ে যায় তখন দ্রবণটা সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়ে যায়। KIP যদি KSP অপেক্ষা বড় হয়ে যায় তখন অবশ্যই অদক্ষিপ্ত হবে। আর KIP যদি KSP অপেক্ষা ছোট হয় তখন অসম্পৃক্ত দ্রবণ পরিণত হবে। এই 3টা কন্ডিশনকে মাথায় রেখে আমরা 2 নম্বর ম্যাথটা আমরা সলভ করবো। রেসিপিটা আমি তোমাদেরকে সুন্দরভাবে লিখে দিব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পাত্রের তড়িৎ বিশ্লিষ্ট। আমরা আরেকটি দ্রবণে যে PN যুগ, আরেকটা PN যদি যোগ করি, আমরা যোগ করি কোন পাত্রে, এ পাত্রে আমি আরেকটা যোগ করি, আমরা যোগ করি, সেটা নাকি PN। আমরা কি সুন্দর কথা। এবং কত ঘনমাত্রা বিশিষ্ট, 0.1 ঘনমাত্রা বিশিষ্ট, যার ঘনমাত্রা 0.1 মোলার। এটা যদি আমরা যোগ করি তাহলে MN3 এর দ্রাবকতা কোনো পরিবর্তন করবে কিনা। MN3 কথাটা কেন আসবে, MN3 এই যে আমাদের MN3
ছিল, আমার আগে তো ছিল mn3, তার একটা ঘনমাত্রা ছিল, তার একটা ঘনমাত্রা ছিল। যেমন আমি যদি আরো নতুন ঘনমাত্রা বিশিষ্ট অধিক তড়িৎ বিশিষ্ট পদার্থ pn2 করি, তাহলে তার ঘনমাত্রা পরিবর্তন হবে কিনা। আমরা সবাই ঘনমাত্রার পরিবর্তন সম্পর্কে আমরা সবাই একটা কথা জানি। একটু আগে আমি আলোচনা করছিলাম ঘনমাত্রা, যেহেতু আমার এখানে pn3 যৌগ ছিল, যেমন যেহেতু pn3 যৌগ ছিল, তার সাথে mn3, তার সাথে pn2 যৌগ যুক্ত হচ্ছে। যারা একটু বুদ্ধিমতী তারা বুঝে যাবে এই যে pn3 যৌগে একটা আয়ন আছে, আমরা কত দেখতে পাই, আমরা একটা আয়ন কত দেখতে পাই, আমরা এখান থেকে একটা mn3 থেকে আমরা n মাইনাস আয়ন আমরা দেখতে পাই, দেখতে পাই আমরা এখান থেকে আমরা n মাইনাস আয়ন আমরা দেখতে পাই। অনুরূপভাবে pn3 থেকেও আমরা একটা আয়ন n মাইনাস দেখতে পাই। আমি যে কথাটা বলতে চাচ্ছি, pn3 তে একটা আয়ন আছে n মাইনাস, এবং pn এ একটা আয়ন আছে n মাইনাস, mn3 তে একটা আয়ন আছে n মাইনাস। তাহলে আমরা অবশ্যই জানি এখানে দুটি আয়ন কমন, প্রথম যৌগে n মাইনাস, দ্বিতীয় যৌগ pn থেকে n মাইনাস। তাহলে যেহেতু কমন আয়ন এখানে n মাইনাস, আমরা ক্লাসের শুরুতে বলেছিলাম যদি দুটি আয়ন কমন হয়ে যায় তখন তাদের দ্রাব্যতার পরিমাণ হ্রাস পায়। সেখানে দ্রাব্যতা যা আছে ওটা থেকে কি হবে, হ্রাস পায়। যে দ্রাব্যতা দেওয়া আছে KSP 1.9 × 10⁻⁴ যে মাত্রা আছে তার সে কমে যাবে। আমরা সেগুলো এখন বাস্তবিক করতে আমরা একটু দেখতে চাচ্ছি। আমরা প্রিয় শিক্ষার্থী, সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো এবং সবাই শেয়ার করো। সবাই খুব মনোযোগ সহকারে ক্লাস করো এবং সবাই শেয়ার করো। তাহলে আমি প্রথম প্রশ্নের আমি অ্যান্সার করতে চাচ্ছি। প্রথম প্রশ্ন কোশ্চেন নাও। কি সুন্দর, এই পাত্রের mn3 দ্রবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করো। তাহলে আমাদের কাজ হচ্ছে শুধু ফার্স্ট কন্টেইনারে, আমাদের কাজ কথা শুধু এই কন্টেইনারে, আমাদের কাজ হচ্ছে শুধু এই কন্টেইনারে। এই কন্টেইনারে কোন লবণটা আছে আমরা কি দেখতে পাই, আমাদের লবণ আছে এখানে। কোন লবণ আছে এখানে, আমরা mn3 লবণ, আমরা mn3 আমি লবণটা দেখতে পাই। বলছি mn3 লবণের দ্রাব্যতা গুণফল কত। আমরা সবাই জানি mn3 লবণটা অবশ্যই আয়নিত হবে। আয়নিত হয়ে কি তৈরি হয়, ক্যাটায়ন তৈরি হয়, অ্যানায়ন তৈরি হয়। এগুলো খুবই সহজ, খুবই ইজি, তোমরা পারো, তাও আমরা একটু প্র্যাকটিস করে নিচ্ছি। তবে mn3 লবণ নিম্নরূপে আয়নিত হয়। mn3 লবণ নিম্নরূপে আয়নিত হয়ে কি তৈরি হয়, আমরা দুইটা অংশে বিভক্ত, আমরা সবাই জানি ক্যাটায়ন এবং অ্যানায়ন, ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ। তাহলে আমরা কি লিখতে পারি, mn3 উভমুখী চিহ্ন m3 প্লাস 3n মাইনাস। কেমন, এটা আমরা নিশ্চয় লিখতে পারি। এখানে যাদের একটু বেসিক দুর্বল তাদের উদ্দেশ্যে আমি বলবো m3 প্লাস কেন, m3 প্লাস কেন। আমরা যদি এটাকে এই কম্পাউন্ডটাকে যদি আমরা যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে কম্পেয়ার করি, Al3 এর সাথে কম্পেয়ার করি, এই কম্পাউন্ডটাকে যদি আমরা বোঝার জন্য, বেসিক ক্লিয়ার হওয়ার জন্য mn3 কে যদি আমরা এই যে mn3 কে যদি আমরা AlCl3 এর সাথে কম্পেয়ার করি, প্রিয় শিক্ষার্থী তোমাদের বুঝার সুবিধার্থে কথাটা বলতেছি, এগুলো এক্সপ্লেইন না করলে তোমাদের ক্লিয়ার হবে না। মাইনুদ্দিন আশফাক, থ্যাংক ইউ। আমার ভিডিও অনেক ভালো হচ্ছে, ধন্যবাদ আপনাদের অ্যাপ্রিসিয়েশন। ইনশাআল্লাহ আমি আরো ভালো ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চাই রাকিব ক্লাসে জয়েন করেছে, আমি চাই ইনশাআল্লাহ আমাদের এই ক্লাসগুলো যাতে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিতে পারি, কারণ আসলে অনলাইন ক্লাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি। প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই জানো বর্তমান সরকার চাচ্ছে
স্মার্ট বাংলাদেশ, স্মার্ট সিটিজেন। আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করব সরকার যে জিনিসটা চাচ্ছে, সরকারের আমরা যদি স্মার্ট ক্লাস দিয়ে প্রত্যন্ত অঞ্চলে আমরা যদি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া সব জায়গায় যদি আমরা অনলাইন ক্লাসের সুবিধাগুলো দিতে পারি, হয়তোবা রূপসাতে অথবা পাথরিয়াতে অথবা টেকনাফে অথবা তেতুলি এমন একজন শিক্ষার্থী আছে অথবা এই ক্লাসটা সেই ভালো একটা সুবিধা পাচ্ছে না, যদি এই ক্লাসটা করে প্রত্যন্ত অঞ্চলের কোন শিক্ষার্থী, বাংলাদেশের কোন নাগরিক যদি এই ক্লাসটা বুঝে যদি সে নিজের জীবনকে, নিজের ক্যারিয়ারকে যদি সামনের দিকে এগিয়ে নিতে পারে, এটা হচ্ছে আমাদের মেইন প্রত্যাশা। আমি আমার দায়িত্ববোধ থেকে ক্লাসগুলো ভালোভাবে নেওয়ার চেষ্টা করছি প্রিয় শিক্ষার্থী। তাহলে আমি যেটা বলতেছিলাম Mn3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড Al3 এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, আমরা স্পষ্ট বলতে পারি অ্যালুমিনিয়াম কিভাবে আয়ন নিতে হবে Al3+, অনুরূপভাবে M এ কি হবে M3+। তোমরা প্রশ্ন করতে পারো কেন? আমরা অবশ্যই জানি অ্যালুমিনিয়াম atomic number is 13, first shell contain 2 electrons, second shell contain 8 electrons, third shell contain 3 electrons। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন আছে। অবশ্যই আমরা জানি যেহেতু অ্যালুমিনিয়াম মেটাল, মেটাল ক্যান রিলিজ 1 or 2 or 3 electrons from its outermost shell and can produce cation। তার মানে অবশ্যই অ্যালুমিনিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথে যেহেতু 3টে ইলেকট্রন আছে, সে নিকটস্থ নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় গ্যাস, সে মত ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সে বাইরের কক্ষপথ থেকে 3টে ইলেকট্রন ত্যাগ করবে। তাই এর অ্যালুমিনিয়াম ক্লোরাইডে অ্যালুমিনিয়ামের আয়ন হবে Al3+, এবং Mn3 তে M এর আয়ন হবে M3+। আমরা অবশ্যই বুঝবো যেহেতু মেটাল অবশ্যই তার আউটারমোস্ট শেল থেকে ইলেকট্রন রিলিজ করে, মেটাল যেহেতু একটা ইলেকট্রন রিলিজ করে, সেহেতু যে মেটালটা তার আউটারমোস্ট শেলে একটা ইলেকট্রন রিলিজ করবে সে হবে যেমন Na আমরা জানি তার বাইরের কক্ষপথে অ্যাটমিক নাম্বার 11, তার বাইরের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, সে Na+ হবে। ম্যাগনেসিয়াম তার পারমাণবিক সংখ্যা কত 12, তার প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে 2টি ইলেকট্রন। ম্যাগনেসিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করে Mg2+ তৈরি করবে। অ্যালুমিনিয়াম পরমাণু তার বাইরের কক্ষপথ থেকে 3টে ইলেকট্রন ত্যাগ করে Al3+ প্রডিউস করবে। আমি একটু তোমাদেরকে আরেকটু দেখাতে চাই, কারণ বেসিক ক্লিয়ার না হলে তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে না। বেসিক Na-1 ইলেকট্রন Na+, Mg-2 ইলেকট্রন Mg2+, অ্যালুমিনিয়াম -3 ইলেকট্রন Al3+। অনুরূপভাবে আমার এই কম্পাউন্ডে M-3 ইলেকট্রন M3+। প্রিয় শিক্ষার্থী, এই বেসিক জিনিসটা সবাই লিখে নাও। যার বেসিক যত স্ট্রং, সেই আস্তে আস্তে তত ভালো শিক্ষার্থীতে পরিণত হবে। বেসিক ক্লিয়ার না হলে শত পড়াশোনা করলেও তুমি ভবিষ্যতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। এই জন্য আমাদের সবসময় মিশন থাকবে, আমাদের প্রত্যেকটা ক্লাসে মিশন থাকবে আমরা কিভাবে বেসিক জিনিস ক্লিয়ার করে একটা পড়াশোনাকে আমরা সহজতর পাঠদান করতে পারি। সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে আমি কিভাবে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদেরকে উপহার দিতে পারি। এই জন্য খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে, খুব মনোযোগ সহকারে ক্লাস করতে হবে। তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার। আমি মুছে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও, সবাই লিখে নাও। আমরা এখন ধরবো যে আমার কোন লবণ, আমার কোশ্চেন কোন বলছে যে Mn3 লবণের দ্রাব্যতা গুণফল নির্ণয় করব। আমরা এখন Mn3 এর দ্রাব্যতা কত ধরবো, যেহেতু দ্রাব্যতা মানে ইংলিশে সলিবিলিটি বলা হয়, তাই তাকে আমরা S দিয়ে প্রকাশ করব। মনে করি Mn3 এর লবণের দ্রাব্যতা সমান S। S কেন? S কতটা আসছে সলিবিলিটি থেকে, মোল পার লিটার, কেমন আমরা সেটা ধরলাম। তাহলে এখানে আমার কি কি আয়ন তৈরি হলো? এখানে আমার তৈরি হলো M3+ আয়ন, আমার তৈরি হলো 3N- আয়ন। আমরা তাদের দ্রাব্যতা ধরবো। তাহলে M3+ আয়নের দ্রাব্যতা, তাহলে M3+
আয়নের দ্রাব্যতা ইকুয়াল টু এস মোল পার লিটার। কেমন? এরপর আমরা যেটা লিখবো n-3, হ্যাঁ, n-3 আয়নের দ্রাব্যতা আমরা কত ধরবো? 3s ইকুয়াল টু 3s মোল পার লিটার। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে চাই m কয়টা? m হচ্ছে এখানে মনে মনে একটা, এখানে n কয়টা? এখানে n কয়টা? n হচ্ছে 3টা। m কয়টা? এখানে মনে মনে একটা। এই জন্য এটাকে আমরা কত ধরবো? s ধরবো। এখানে যেহেতু 3, এই জন্য আমরা এটাকে তার দ্রাব্যতাকে 3s ধরবো। প্রিয় শিক্ষার্থী, বুঝে নাও। বুঝে নিলে তোমার পরীক্ষাতে, তুমি যখন পরীক্ষাতে দিতে বসবা, তুমি যখন একটু চর্চা করবা, জিনিসটা তোমার কাছে অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কার দ্রাব্যতা গুণফল নির্ণয় করতে বললো? mn3 লবণের দ্রাব্যতা। তাহলে আমরা এখন mn3 লবণের দ্রাব্যতাটা আমরা নির্ণয় করতেছি। mn3 লবণের দ্রাব্যতা সমান দ্রাব্যতা গুণফল। সুতরাং mn3 লবণের দ্রাব্যতার গুণফল। তাহলে আমার কে কে আসছে? আমার এখানে কি কি পরিচয় এসেছে? m3 প্লাস এবং কে এবং n কয়টা? 3টা। আমরা লিখবো m3 প্লাস, যেহেতু দ্রাব্যতার গুণফল ঘনমাত্রা আমরা টার ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব, ইনটু n কয়টা? n যেহেতু 3টা, সেটা পাওয়ার হিসেবে চলে যাবে। আসলে এই যে m3 প্লাস আমরা একটু আগে দেখেছিলাম, m3 প্লাস এর উপরে কত? 1, আর n মাইনাস এর পাশে সহগ কত? 3। সহগ কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। এখানে 3 আমরা দিয়ে দিছি। সবাই লিখতে পারো, এখানে লিখে রাখতে পারো, নোট লিখতে পারো। সহগ কি হয়ে যাবে? সহগ পাওয়ার হয়ে যাবে, পাওয়ার হয়ে যাবে। কেমন? তার মানে সহগ মানে যেটা পাশে থাকে, m এর পাশে, m3 প্লাস এর পাশে আমরা 1 দেখতে পাচ্ছি, আমরা s3 এর পাশে আমরা 3 দেখতে পাচ্ছি। এই জন্য আমরা জিনিসটাকে এইভাবে লিখলাম, পাওয়ার কি হয়ে যায়? সহগ কি হয়ে যায়? পাওয়ার হয়ে যায়। এখন আমরা কত লিখতে পারি? ইকুয়াল টু, ওর এটা মান আমরা s জানি, এটা মান আমরা কত জানি? এটা মান আমরা 3s জানি, 3s হোল কিউব। এখন আমি বলবো আর কোনো কিছু কোনো ব্যাপার না, আর কোনো বিষয় না। এটা ছোট বাচ্চাদের মতো, ক্লাস 6 এর বাচ্চাদের মতো জাস্ট যোগ বিয়োগ, ক্যালকুলেশন, গুণ ভাগ তোমরা পারো। তাও আমি তোমাদের সুবিধাতে আমি একটু করে দিচ্ছি। s ইনটু 27 s কিউব। 27 কেন? 3 হোল কিউব। 3 ইনটু 3 ইনটু 3 কত হয়? 27 s কিউব। এই জন্য ইকুয়াল টু কত হবে? 7s টু দি পাওয়ার 4। কেমন? s টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে সবগুলোতে কি ছিল? এখানে ছিল মোল পার লিটার। তাহলে এখানে কি হবে? মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। এটাই অ্যান্সার। তাহলে আমার কোশ্চেনে কি বলা হলো? যে mn3 লবণের দ্রাব্যতা গুণফল, আমরা mn3 লবণের দ্রাব্যতা গুণফল আমরা ডিটারমাইন করলাম। আমি বলবো not only this salt but also any kind of salts ionic product you can determine with the help of this formula, with the help of these rules. আয়নিক গুণফল মানে উৎপন্ন আয়ন সমূহের গুণফল। আয়নিক গুণফল মানে উৎপন্ন আয়ন সমূহের গুণফল। আমরা যদি NaCl কে বলতে চাই, n কি আয়ন তৈরি করবে? Na প্লাস বা Cl মাইনাস। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি NaCl আয়নিক গুণফল নির্ণয় করো, আমরা কি বলবো? Na প্লাস স্টার ব্র্যাকেট ইনটু Cl মাইনাস স্টার ব্র্যাকেট। এইভাবে আমরা শুধু mn3 লবণের দ্রাব্যতা গুণফল নয়, আমরা এই পৃথিবীতে যত লবণ আছে সকল লবণের দ্রাব্যতা গুণফল এই একই নিয়মে আমরা ডিটারমাইন করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, সবাই লিখে নাও, সবাই লিখে নাও। আমি 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন আরো সুন্দর, আরো সহজ। সবাই মনোযোগ সহকারে ক্লাস করো। আমি কিন্তু মুছে দেব, সবাই দ্রুত লিখে নাও, 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 সবাই দ্রুত লিখে নাও।
আমি কোয়েশ্চন 2 তে চলে যাচ্ছি। কোয়েশ্চন 2, আনসার টু দা কোয়েশ্চন নাম্বার 2। প্রিয় শিক্ষার্থী, 2 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছিল? এখানে মনে একটা অ্যাড ছিল। দুই নং প্রশ্নের উত্তর। প্রিয় শিক্ষার্থী, অনেক সহজ, টেক ইট ইজি। আমরা এটাকে অনেক সহজ ভাবে নিব। কি বলা হচ্ছে এখানে? এ ও বি পাত্রের মিশ্রণ থেকে, এ ও বি পাত্রের মিশ্রণ থেকে এট দ্য ফার্স্ট অফ দ্য ভেরি বিগিনিং আমাকে এ কন্টেইনার ওয়ান বি কন্টেইনারকে মিক্স আপ করতে হবে। আমরা একটু আগে বলেছিলাম এটা মিক্স আপ করা মানে এ পাত্রে আমার দ্রাবক আছে 150 ml, বি পাত্রে আমার দ্রাবক আছে 100 ml। তাহলে মিশ্রণ করলে বাড়ে নাকি কমে? নিশ্চয় বাড়ে। তাহলে আমি কত লিখবো এখানে? 150 প্লাস 100, 150, 250। কেমন? আমরা 2 নং কোশ্চেনটা করতে চাচ্ছি। প্রথম ওই প্রশ্নে এটা এস এর মান দেওয়া ছিল, আমরা এস এর মানটা পুট করে দিব। ওখানে কতটুকু ছিল যে আমি 1 নম্বরটা আরেকটু তোমাদের ঠিক করে দিচ্ছি। এস এর মানটা আমি খেয়াল করে এস এর মানটা আমরা পুট করে দিব। আমার 1 নং এ কত আসছিল? 27 s টু দি পাওয়ার 4 মোল টু দি পাওয়ার 4 লিটার ইনভার্স 4। তাহলে আমি কত লিখব? 27 এস এর মান। এটা কোশ্চেনে এস এর মান দেওয়া আছে। এই যে কোশ্চেনে আমাদের এস এর মান দেওয়া আছে। আমার কোশ্চেন এই যে এস এর মান দেওয়া আছে 10 টু দি পাওয়ার মাইনাস কত? -3। যে এস এর মান আমি খেয়াল করি নাই, 10 টু দি পাওয়ার -3 দেওয়া আছে। এটা যেটা দেওয়া থাকে আমরা সেটা পুট করব, কোনো সমস্যা নেই। মোল পার লিটার। তো আমরা এখানে কত লিখবো? 10 টু দি পাওয়ার -3 হোল টু দি 4 ইকুয়াল টু কত হবে? 27 ইনটু এটা কত হবে? 10 টু দি পাওয়ার -12 হবে। 10 টু দি পাওয়ার -12 ইকুয়াল টু 2.7 ইনটু 10 টু দি পাওয়ার -11 মোল লিটার ইনভার্স 4। এটাই হবে আমাদের আনসার। আর এই এস এর মান যেটা দেওয়া আছে আমরা জাস্ট সেটাই পুট করব। ইট ইজ দ্য প্রসেস। ওকে না 2 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর, 2 নম্বর প্রশ্নের উত্তর। 2 নম্বর প্রশ্নের উত্তরে বলছে যে এ ও বি পাত্রের মিশ্রণ থেকে MY3 অদক্ষিপ্ত হবে কিনা? প্রিয় শিক্ষার্থী, আমরা বলেছিলাম অদক্ষিপের মেইন কন্ডিশন KIP যদি KSP অপেক্ষা বেশি হয় তাহলে অবশ্যই দ্রবণ থেকে দ্রব অদক্ষিপ্ত হবে। আমি আবার বলি, অদক্ষেপের কয়টা শর্ত আছে? 3টে শর্ত। KIP, IP মানে আয়নিক প্রোডাক্ট, KSP মানে সলিবিলিটি প্রোডাক্ট। KIP যদি KSP অপেক্ষা বেশি হয়ে যায়, আমার মূল কন্ডিশনটা কি? এখানে আমরা KIP যদি KSP অপেক্ষা কি হয়ে যায়? বেশি হয়ে যায়, অবশ্যই কি হবে? অবশ্যই অদক্ষিপ্ত হবে। প্রিয় শিক্ষার্থী, এই কন্ডিশনকে মাথায় রেখে আমরা 2 নম্বর কাজটা করব। আমরা 2 নম্বর মেসেজটা করব। সবাই বেসিক জিনিসটা একটু লিখে নাও। বেসিক KIP সমান KSP হলে বেসিক নাম্বার 1 KIP সমান KSP, তাহলে কি হবে? সম্পৃক্ত দ্রবণ হবে দ্রবণটি। সুতরাং দ্রবণটি কি হবে? সম্পৃক্ত হবে। নাম্বার 2 KIP গ্রেটার দেন KSP। একটু আগে আমরা বলছিলাম প্রিয় শিক্ষার্থী, ওই কি হবে? অবশ্যই কি হবে? অবশ্যই দ্রবণ থেকে দ্রব অদক্ষিপ্ত হবে। দ্রবণ হতে দ্রব অদক্ষিপ্ত হবে। কেমন? নাম্বার 3 KIP যদি ছোট হয় KSP অপেক্ষা, তখন কি হবে? দ্রবণটি অসম্পৃক্ত দ্রবণ হবে। অসম্পৃক্ত দ্রবণ হবে। প্রিয় শিক্ষার্থী, এই 3টে কন্ডিশনের মধ্যে এই কন্ডিশনকে মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। KIP ইকুয়াল টু KSP হচ্ছে কিনা ওটা দেখলে, যেহেতু KSP কোশ্চেনে দেওয়া আছে, KSP কোথায় দেওয়া আছে? কোশ্চেনে দেওয়া আছে। আমাদের টার্গেট আমরা যে KIP টা ডিটারমাইন করব, সেটা যদি KSP অপেক্ষা বেশি হয়ে যায় অবশ্যই অদক্ষিপ্ত হবে,
যদি কম হয় তাহলে অধক্ষিপ্ত হবে না। তাহলে আমরা একটু দেখতে চাই, আমাদের সময় স্বল্প, আমরা কাজটা একটু দ্রুত করতে চাই। আমরা আগের মতোই MY3 এর আমরা MY3 এর কিভাবে আয়নিত হয় সেটা দেখাচ্ছি। MY3 লবণ MY3 লবণ নিম্নরূপে আয়নিত হয়। তোমরা জানো সেটা, তোমরাও চাইলে লিখে ফেলতে পারো MY3 কিভাবে আয়নিত হয়। অবশ্যই আমরা জানি MY3 আগের মতোই সেম এস। প্রিয় শিক্ষার্থী, কেন 3+ কেন y এর উপর 1 - সেটা আমরা জানি, আমাদের বেসিক ক্লিয়ার, এই জন্য আমরা পারবো। নতুন মিশ্রণে আমরা এখন নতুন মিশ্রণে M3+ এর ঘনমাত্রা নির্ণয় করব এবং y- এর ঘনমাত্রা নির্ণয় করব। নতুন মিশ্রণে M3+ যেহেতু মিক্স আপ করতেছি, do we are mixing and the container, আমরা একে ওকে এক কন্টেনার জিনিসগুলো ওকে দিচ্ছি, ও কন্টেনার জিনিসগুলো ওকে দিচ্ছি। তাহলে মিক্স আপ হয়ে গেলে মনে করো তোমার কাছে 10 টাকা আছে, প্রিয় শিক্ষার্থী তোমার কাছে 10 টাকা আছে, আমার কাছে 20 টাকা আছে, আমরা একসাথে আমরা খেতে যাচ্ছি, তাহলে আমরা ওইখানে কত টাকা পর্যন্ত খেতে পারবো? আমরা 30 টাকা, মোট 30 টাকা খেতে পারবো। যেহেতু মিশ্রণের কথা বলছে, এক কন্টেনারের সাথে বি কন্টেনারের মিশ্রণের কথা বলছে, সেটা আমরা এই যে এখানে 150 ml আছে, এখানে 100 ml আছে, আমরা দুইটা দ্রাবককে আমরা কি করব? মিক্স আপ করবো, আর কোনো কিছু না। এখানে তোমাদের সমস্যা, এটা তো বুঝতে তোমাদের অসুবিধা হয়ে যায়। নতুন মিশ্রণে M3+ আয়নের ঘনমাত্রা, নতুন মিশ্রণে M3+ আয়নের ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বলতে পারো কেন? এই যে আমরা আলাদাভাবে MN3 এর ঘনমাত্রা জানি, আমরা আলাদাভাবে XY এর ঘনমাত্রা জানি। এখন আমরা যেহেতু MN3 এর সাথে এটা কি করবে? যে মিক্সেবল বিক্রিয়া করবে, ওরা বিক্রিয়া করে MN3 এর জায়গায় কি হয়ে যাবে? MY3 বিক্রিয়া করবে। আমরা সবাই বিক্রিয়াটা জানি, আমরা সবাই জানি অপোজিট আয়ন পরস্পরকে অ্যাট্রাকশন করে, বিদায় MN3 এর সাথে XY এর বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? MY3। এগুলো বুঝতে পান্তা ভাতের মতো সহজ, বাট বুঝে বুঝে কাজ করতে হবে। তাহলে আমরা কি লিখবো এখানে? আমরা কোন পাত্রে কাজ করতেছে? আমরা এ পাত্রের জন্য কাজটা করতেছি। কোন পাত্রের জন্য? আমি একটু এখানে করে দিচ্ছি, প্রশ্নটা তোমরা মেমোরিতে রাখবে। এ পাত্রের জন্য, ফর এ, আমরা এ পাত্রের জন্য কাজটা করতেছি, আমরা মিক্স আপ করতেছি। কিন্তু M3+ এর ঘনমাত্রা কত দেওয়া আছে? M3+ আয়নের ঘনমাত্রা কত দেওয়া আছে? 10⁻³ মোল পার লিটার। আমরা কিন্তু নতুন মিশ্রণে মিক্স আপ হওয়ার পরে এই ঘনমাত্রা কতটুকু হবে সে পরিবর্তনটা আমরা করতেছি আসলে। এটাকে আমরা S1 দিয়ে আমরা ইন্ডিকেট করব, কেমন? এরপর আমরা লিখবো দ্রবণের আয়তন, এ পাত্রে দ্রবণের আয়তন কত? আমরা এক কন্টেনার দেখে দেখে কাজগুলো করব। আয়তন কতটুকু? এখানে 150 ml। আমরা সব সময় উদ্দীপক দেখে, উদ্দীপকের উপর ডিপেন্ড করে আমরা গ এবং গ প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার কাজগুলো করব, প্রিয় শিক্ষার্থী। এরপর নতুন মিশ্রণে আয়তন, নতুন মিশ্রণ যেটা মিক্স আপ করে ফেলবো, নতুন মিশ্রণে, অতএব নতুন মিশ্রণে, অনেক সহজ, তোমরা বলো প্রিয় B1 B2 ধরলে কত হবে? এটার সাথে এটা মিক্স আপ করলে 150 + 100 ml সমান 250 ml, কেমন? এবং নতুন মিশ্রণের আমরা কি বের করব? নতুন মিশ্রণের M3 এর ঘনমাত্রা, মিশ্রণে M3+ এর ঘনমাত্রা আমরা S2 আমরা ধরলাম, কেমন? আমরা একটা ফর্মুলা সবাই জানি, আমরা কি জানি? এখান থেকে আমরা জানি B1 S1 = B2 S2। প্রিয় শিক্ষার্থী, এই ফর্মুলা থেকে আমরা S2 ডিটারমাইন করতে পারবো। আবার ফাইন্ড ইজ S2, তা আমরা কি লিখবো? B2 S2 = B1 S1
S2 ইকুয়াল টু আমরা কি লিখবো B1 S1 ডিভাইড বাই B2 ইকুয়াল আমরা মান পুট করব আমরা এখান থেকে দেখে দেখে মান পুট করব আমরা কতটুকু লিখবো B1 এর ভ্যালু আমরা কত লিখবো 150 ml ইনটু S1 কত লিখবো আমরা 10 টু দি পাওয়ার -3 হ্যাঁ 10 টু দি পাওয়ার -3 ডিভাইড বাই কত লিখবো এখানে 250 আমরা ক্যালকুলেশন করলে কত পাই আমরা পাই 6 into 10 to the power -4 6 into 10 to the power -4 আমরা কি পাই 6 into 10 to the power -4 মোল পার লিটার পাবো আমরা মোল পার লিটার কেমন তাহলে আমরা কি বলতে পারি নতুন মিশ্রণে M3 - N ঘনমাত্রা এখন আমরা কার ঘনমাত্রা বের করব আমি Y - N ঘনমাত্রাটা ডিটারমাইন করব আমরা এখন Y - N ঘনমাত্রা ডিটারমাইন করব সেম এস এটা ডিপেন্ড করবে কার এটা কোন পাত্রের জন্য এটা আমরা Y - N এর জন্য আমরা ঘনমাত্রা বের করব বি পাত্রে যেহেতু বি পাত্রে আছে লিখে নাও সবাই আমি একটু এদিকে করতেছি জায়গা কম এর জন্য for B container for B তাহলে আমি এ পাত্রে কাজ শেষ আমি এখন বি পাত্র নিয়ে কাজ করব বি পাত্রে আমার কতটুকু হবে Y - N এর ঘনমাত্রা Y - N এর S1 এটা কোশ্চেনে দেওয়া আছে বাবু কত 10 টু দি পাওয়ার -3 10 টু দি পাওয়ার -2 মোল পার লিটার কেমন এবং আমি কি করব দ্রবণের আয়তন B1 ইকুয়াল টু কত দেখতে পাই আমরা 100 ml কেমন এখন নতুন মিশ্রণে দ্রবণের আয়তন আগের মতো সেম এর মতো নতুন মিশ্রণে দ্রবণের আয়তন সেম এস হবে এটা নিয়ে আমাদের কনফিউশন এই কনফিউশন করলে অঙ্ক পারা যাবে না যেহেতু মিশ্রণের কথা বলতেছে যেহেতু মিক্স আপের কথা বলতেছে সেহেতু দুটো কন্টেইনারে এটিতে দেখতে পাই আমরা 100 ml আগের কন্টেইনারে দেখলাম 150 ml এখন লিখবো যে আমরা নতুন মিশ্রণে আয়তন কত হবে B2 ইকুয়াল টু কত হবে যোগ হবে 150 প্লাস 100 সমান 250 ml কেমন তাহলে আমি কি ডিটারমাইন করব আগের মতো নতুন মিশ্রণের ঘনমাত্রা বের করব নতুন মিশ্রণ Y - N এর ঘনমাত্রা Y - N এর নতুন ঘনমাত্রা এটাকে আমরা S2 দিয়ে ইন্ডিকেট করব আমরা একই নিয়মে করে ফেলবো সেটাকে আমরা জানি B1 S1 ইকুয়াল টু এই নতুন মিশ্রণে এখানে লিখব যে Y - N এর ঘনমাত্রা নির্ণয় কার ঘনমাত্রা নির্ণয় Y - N এর ঘনমাত্রা নির্ণয় নতুন মিশ্রণে Y - N এর ঘনমাত্রা নির্ণয় কেমন Y - N ঘনমাত্রা তো আমরা কি লিখব B1 S1 ইকুয়াল টু B2 S2 or B2 S2 সমান B1 S1 S2 equal to B1 S1 divided by B2 এখানে আমরা মানগুলো একটু চেঞ্জ করব মানগুলো আমরা জানি এখানে মানগুলো আমরা চেঞ্জ করব এবং কত হবে B1 এ আমরা কত লিখব একটু আগে আমরা কন্টেইনার 100 ml দেখলাম 100 into S2 কত S1 কত দেখলাম S1 আমরা দেখলাম 10 to the power -2 আর এখানে B2 আমরা 250 লিখলাম এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা কত পাবো 4 into আমরা ক্যালকুলেশন করবে -3 মোল পার লিটার প্রিয় শিক্ষার্থী আমরা Y - N এর ঘনমাত্রা পেয়ে গেলাম এর আগে আমরা M3 - N এর ঘনমাত্রা পেয়ে গেলাম আমার কোশ্চেনে কি বললো আমার কোশ্চেনে বললো যে MY3 এর ঘনমাত্রা নির্ণয় করব তাহলে MY3 এর ঘনমাত্রা নির্ণয় করার জন্য যদি আমি M3 এর ঘনমাত্রা জানি আমি Y - N এর ঘনমাত্রা জানি সেটা আমরা কি বলবো সেটা আমরা তাদের মাল্টিপ্লিকেশনটা করব আমরা তাদের কি করব মাল্টিপ্লিকেশনটা করব কেমন আমরা কি লিখবো MY3 এর আইনিক গুণফল সবাই লিখে নাও আমি মুছে দিব সময় কম আমাদের কাজগুলো দ্রুত করতে হচ্ছে পরে আমি কি করব MY3 এর আইনিক গুণফল MY3 এর আইনিক ইকুয়াল টু প্রিয় শিক্ষার্থী ওদের আইনিক গুণফল একটু আমরা প্রথম অঙ্কে করছিলাম তার আইনিক গুণফল M3 প্লাস into Y minus whole cube কেমন এটা আমরা আগে থেকেই জানি আমরা M3 প্লাস এর আমরা মান বের করলাম ওইটা আমরা পুট করব ওই মানটা আমরা পুট করব
আমার একজন লিখেছেন ক্লাসগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ আনাসুল বাড়ি রশিদ, থ্যাংক ইউ সঞ্জিদা ফেরদৌস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইমন, থ্যাংক ইউ। ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করো, তোমরা যদি ক্লাসগুলো খুব ভালোভাবে করো তাহলে আমার পরিশ্রমটা সার্থক হবে। প্রিয় শিক্ষার্থী, খুব মনোযোগ সহকারে কাজগুলো করো। তাহলে এখন আমরা ওর মান আমরা বের করছিলাম, ওর মান আমরা পুট করব, কত লিখবো 6 ইনটু 10 টু দি পাওয়ার -9, এবং 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 আমরা y3 মান কত বের করলাম, আমরা লিখবো 4 ইনটু কত লিখবো 4 ইনটু 10 টু দি পাওয়ার -3 হোল কিউব। কেমন, আমরা এটাই করব। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করলে কত পেতে পারি, আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো 3.84 ইনটু 10 টু দি পাওয়ার -11, এটা কি, এটা হচ্ছে কে আইপি, এটা হচ্ছে কে। আমার কন্ডিশন কে ছিল, কে আইপি ইকুয়াল টু আমরা কত লিখবো 3 ইনটু 84 ইনটু 10 টু দি পাওয়ার -11। আমরা ইউনিট কেএসপি কত দেওয়া আছে, কেএসপি আছে যে কেএসপি আছে যে কোশ্চেনে কত দেওয়া আছে, এই যে 1.9 ইনটু 10 টু দি পাওয়ার -33। তাহলে এই দুটো মানের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি, নিঃসন্দেহে কোন মানটা বড়, নিঃসন্দেহে আমরা বলবো কে আইপি এর মান বড়, এটা বড়, কে আইপি বড় কে এসপি অপেক্ষা। সুতরাং কি হবে, অদক্ষিপ্ত কি হবে নাকি হবে না, অবশ্যই অদক্ষিপ্ত হবে, অদক্ষিপ্ত অবশ্যই অদক্ষিপ্ত হবে। দ্যাট মিনস আমরা এই অঙ্কে বুঝলাম এখানে দুইটা প্যারামিটার কে আইপি এবং কে এসপি। কে এসপি টা কোশ্চেনে দেওয়া আছে, আমরা কে আইপি টা ডিটারমাইন করব। কে আইপি যদি কে এসপি অপেক্ষা বড় হয়, ভ্যালু যদি বড় হয় তাহলে অবশ্যই অদক্ষিপ্ত হবে। যদি এই মানটা যদি এই মান চেয়ে ছোট হতো তাহলে আমরা অনেকে প্রশ্ন করতে পারে এখানে এটা বড় কেন, এটা ছোট কেন। যারা বেসিক্যালি ভালো তাদেরকে বুঝতে হবে 10 টু দি পাওয়ার -11, 10 টু দি পাওয়ার মাইনাস কত 33, 10 টু দি পাওয়ার -11 মানে কত 1/10 টু দি 1/1 দিয়ে 11টা শূন্য, আবার 10 টু দি পাওয়ার -33 মানে কি 1/1 দিয়ে 33টা শূন্য। আমরা সবাই জানি বড় মান দ্বারা ভাগ করলে, যেহেতু বড় মান দ্বারা ভাগ করতেছে সেই মানটা অনেক ছোট হয়ে যাবে। 1 কে যদি 1 দিয়ে 33টা শূন্য দ্বারা ভাগ করি অবশ্যই সেই মান, আমরা আরো সহজ করে বলতে পারি 1 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি যে মানটা আসবে 0. কত আসবে 0.2 আসবে। 1 কে যদি আমি 9 দ্বারা ভাগ করি অনেক ছোট মান আসবে। তাহলে আমরা বলবো যেহেতু ইনভার্স যত বড় হবে তার ডিভিশন তার ভাগফলের মান ছোট হবে। যেহেতু কে আইপি বড় কে এসপি অপেক্ষা এই মানটা সেই মানটা অনেক ছোট, সেহেতু অবশ্যই অদক্ষিপ্ত হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন 3 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি, সবাই দ্রুত লিখে নাও। তিন নম্বর কোশ্চেনটা সবাইকে আরো বেশি মনোযোগ সহকারে কাজ করতে হবে। আমরা যত মনোযোগ সহকারে কাজ করব আমাদের ক্লাসগুলা তত সার্থক হবে। তানজিদ হাওলাদার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সাইমন, ভেরি গুড। ফেরদৌসা বেগম is watching my class. Thank you everybody, thank you everybody. ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করো, তোমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো করবে, এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের ভালো ফলাফলই আমাদের এগিয়ে যাওয়ার একমাত্র অবলম্বন। আমি 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, নিশ্চয় তোমরা লিখে নিয়েছো। তিন নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ পাত্রে অধিক তড়িৎ বিশ্লেষ্য পিএন যোগ করলে, কোন পাত্রে, এ পাত্রে আমাদের কোশ্চেন ছিল, তোমাদের কাছে নিশ্চয় লিখে আছে কোশ্চেন। এ পাত্রে, এখন বি পাত্রে সবকিছু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমাকে কোশ্চেন বুঝতে হবে। এ পাত্রে আমি আরো অধিক আরেকটা নতুন তড়িৎ বিশ্লেষ্য পিএন যদি আমি কি করি যোগ করি এত বড় মাত্রা বিশিষ্ট, কেমন, তাহলে Mn3, এই যে Mn3 যেটা প্রডিউস হবে তার যাবতার কি কোনো পরিবর্তন ঘটবে? প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি
এখানে সম আয়ন প্রভাব, কমন আয়ন এফেক্টটা খুবই বেশি ইম্পর্টেন্ট। বোর্ড পরীক্ষাতে আসবেই আসবেই আসবেই, তোমরা 100% নিশ্চিত হিসেবে ধরে নিতে পারো। এটা বুঝতে অনেক সহজ। চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে কোন যোগের যোগ করবো? আমরা পিএন যোগ করবো। কেমন? আমরা পিএনে আমরা যেটা যোগ করবো তার সে কিভাবে বিয়োজিত হয় সেটা একটু আমরা দেখি। পিএন কি? পিএন নিম্নরূপে আয়নিত হয়। পিএন কি? পিএন কে যদি আমরা উভমুখী চিহ্ন দিয়ে আমরা কি লিখবো? পি প্লাস প্লাস এন মাইনাস। কেমন? কেমন? আমরা অবশ্যই আগে বলেছিলাম যে কোনো লবণ, যে কোনো যৌগ, যে কোনো আয়নিক যৌগ যে বিয়োজিত হয়, ডিসোসিয়েশন হয়, একটা ধনাত্মক আয়ন হয়, একটা ঋণাত্মক হয়। ধনাত্মক আয়নকে আমরা ক্যাটায়ন বলি, ঋণাত্মক আয়নকে আমরা অ্যানায়ন বলি। তাহলে আমরা নিশ্চয়ই এটা পারবো। এখন আমার প্রশ্ন কি কি দেওয়া আছে? প্রশ্ন মতে পিএন দ্রবণের ঘনমাত্রা, পিএন দ্রবণের এই যে প্রশ্নে কত দেওয়া আছে? পিএন দ্রবণের ঘনমাত্রা 0.1 মোল, 0.1 মোলার। কেমন দেওয়া আছে? তাহলে পি প্লাস দ্রবণের ঘনমাত্রা কত হবে? সেম এস ঘনমাত্রা, আমরা এটাকে পি প্লাস ঘনমাত্রা 4 ব্র্যাকেট দিয়ে প্রকাশ করব 0.1 এম। অনুরূপভাবে এন মাইনাস এর ঘনমাত্রা এন মাইনাস 4 ব্র্যাকেট কত লিখব? 0.1 এম। কেমন? এখানে ব্যাপারটা একটু বুঝতে হবে। এখানে পি আয়নে কোন মাইনাস আয়ন উপস্থিত? এন মাইনাস আয়ন উপস্থিত। এখানে পিএন দ্রবণে এন মাইনাস আয়ন উপস্থিত। এখানে পিএন লবণে এন মাইনাস আয়ন উপস্থিত। অনুরূপভাবে অন্যদিকে এ পাত্রে কোন লবণ ছিল? আমরা উদ্দীপক থেকে দেখতে চাই। এ পাত্রে Mn3 লবণে ও একই আয়ন N মাইনাস উপস্থিত। এই যে কি সুন্দর, কি সহজ। আমরা প্রথমেই বলেছিলাম প্রথম লবণে আমার পিএন এ N মাইনাস আয়ন আছে, দ্বিতীয় লবণেও আমার N মাইনাস N আয়ন আছে। আমরা কি জানি? একই আয়ন যদি উপস্থিত হয়, একটু আগে আমি বলেছিলাম, মনে করো আমার একটা স্টুডেন্ট সাফওয়ান আর একটা স্টুডেন্ট মনে করো করিম। এই যে দুজন শিক্ষার্থী যখন সাফওয়ানও দুষ্ট, করিমও কি দুষ্ট, এই দুজন দুষ্ট ছাত্রের প্রভাবে ক্লাসে পড়াশোনা কি বাড়বে নাকি কমবে? নিঃসন্দেহে ক্লাসে লেখাপড়ার মান কমবে, ওরা ডিস্টার্ব করবে না। আমরা কি দেখলাম? দুটো যদি একইভাবে দুটো আয়ন যদি কমন হয়ে যায়, প্রথম লবণ পিএন, দ্বিতীয় লবণ Mn3। কেমন? প্রথম লবণ অ্যানায়ন N মাইনাস, দ্বিতীয় লবণ অ্যানায়ন N মাইনাস। তাদের উপস্থিতির কারণে দ্রাব্যতার পরিমাণ, দ্রবণীয় হওয়ার পরিমাণ, সলিবিলিটির পরিমাণ নিঃসন্দেহে কমে যাবে। তাহলে আমরা ইনশাআল্লাহ পারবো। তাহলে আমরা কি বলবো? যে একই আয়ন সেহেতু দ্রাব্যতা হ্রাস পাবে। আমরা এখন কি বলবো? অতএব দ্রাব্যতা হ্রাস পাবে। যেহেতু দুইটা কমন আয়ন উপস্থিত, তো দ্রাব্যতা তো হ্রাস পাবে বললে হবে না। দ্রাব্যতা কি আসলে হ্রাস পাচ্ছে কিনা সেটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে আমরা দেখাচ্ছি। মনে করি Mn3 টা করবো। এখন Mn3 এর নতুন দ্রাব্যতা মনে করি, Mn3 এর নতুন দ্রাব্যতা S মোল পার লিটার। কেমন? S মোল পার লিটার। তাহলে Mn3 নিম্নরূপে বিয়োজিত হয়। সেম এস আগেরটার মতো, সেম এস। আমরা কি লিখবো? Mn3 উভমুখী চিহ্ন আমরা কি দিব? M3 প্লাস 3n মাইনাস সেম এস। তাহলে আমরা তো দুইজন আলাদা আয়ন আছে, M3 প্লাস আয়ন ঘনমাত্রা বের করব। আমরা ধরে নিব N মাইনাস আয়ন ঘনমাত্রা বের করব আগের মতো সেম এস। M3 আয়নের ঘনমাত্রা কত হবে? S ধরব, এবং N মাইনাস আয়নের
ঘনমাত্রা কত ধরবো 3s, সেম এস আগের মতো। দেখো একটা অঙ্ক বুঝলে পরবর্তী অঙ্কগুলো বোঝা যায়। ঘনমাত্রা যেহেতু আমরা m3+ কে আমরা ব্র্যাকেটে দিব, এখানে n - কে আমরা ব্র্যাকেটে দিব। তোমরা বলতে পারো আমরা দেখলাম m কয়টা ছিল, m এখানে সহগ একটা, আমি s ধরলাম, n কয়টা সহগ কয়টা 3টা, তাই আমি তাকে 3s ধরলাম। লিখে নাও প্রিয় শিক্ষার্থী, লিখে নাও। তাহলে আমরা কি দেখলাম, আমার যে দুটো লবণ pn লবণ এবং কি লবণ mn3 লবণ, উভয় লবণে কে উপস্থিত, n - anion উপস্থিত। Do n - ion is present, so the solubility will decrease, অবশ্যই দ্রাব্যতার পরিমাণ, দ্রাব্যতা কি হবে, হ্রাস পাবে। আমরা সেটাই করতে চাচ্ছি, anion এর মোট ঘনমাত্রা। অতএব এই জায়গাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এই জায়গায় সবাই ভুল করে। অতএব n - n এর মোট ঘনমাত্রা, এই জায়গায় সবাই ভুল করে। অতএব n - ion এর মোট ঘনমাত্রা। প্রিয় শিক্ষার্থী, আমার এখানে ঘনমাত্রা আছে কত 3s, আর ওই 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 কন্টেইনার যোগ করলে কতটুকু 0. কতটুকু ছিল কোশ্চেনে 0.1। কেমন? তাহলে নতুন ঘনমাত্রা কত হবে, আমার হলো 3s প্লাস 0.1 এত মোলার। প্রিয় শিক্ষার্থী, যারা এই জিনিসটা বুঝতে পারবে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আমরা mn3 তে n - n ঘনমাত্রা কত পেলাম 3s, এটা কাটটা। প্রিয় শিক্ষার্থী একটু বুঝে নাও, এটা হচ্ছে প্রথম n মাইনাস, মানে এটা হচ্ছে mn3 মাইনাস এর mn3 এর n মাইনাস, আর এটা হচ্ছে কোনটা pn এর n - n ঘনমাত্রা। এই এর n এবং এটা যোগ করলাম, এই জন্য 3s প্লাস 0.1, এটাকে আমরা এই যোগ করলাম n - n এর মোট ঘনমাত্রা, মোট ঘনমাত্রা। তা আমাদের কোশ্চেনে কি ছিল, mn3 এর আইনের গুণফল। আগের মতোই করবো আমরা, সবকিছু আগের মতো, এখন সবকিছু এখন সহজ হয়ে যাবে আমাদের জন্য। এই জায়গাটায় প্রিয় শিক্ষার্থী সবাই এই অংশটাকে একটু গুরুত্ব দিবে, এটা যারা পারবে তাদের জন্য এই অঙ্ক আর কোনো বিষয় না। এই অংশের উপর সবাই সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, mn3 এর ঘনমাত্রা। এখন সবাই পারবে, এখন পারবে। mn3 আয়নের ঘনমাত্রা m3 প্লাস 4 ব্র্যাকেট ইনটু n - 4 কিউব। কথা পাবো আমরা ঘনমাত্রা, ওটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি, আমরা আইন গুণফলকে আমরা এটাকে sp বা দ্রাব্যতা গুণফল আমরা বলতে পারি, আমরা লিখতে পারি। এখন বা ksp ইকুয়াল টু আমরা m3 প্লাস এর মান আমরা কত জানি, আমরা এটাকে m3 প্লাস এটাকে আমরা s ধরছিলাম, আর n - n আমরা কত ধরছিলাম 3s ইনটু 0.1 সরি প্লাস 4 কিউব। প্রিয় শিক্ষার্থী, যারা এটা বুঝবে তাদের জন্য এই অঙ্ক কোনো বিষয় না। আমরা কি করলাম, আমরা যেহেতু আমরা mn3 এর কাজ করতেছি, mn3 এর দ্রাব্যতা গুণফল বা n এর গুণফল আমরা এখানে ডিটারমাইন করতেছি, আমরা এর মান আমরা s জানি, n - যেহেতু দুইটা আয়ন যুক্ত হয়েছে, একটা ছিল mn3 এর n - এর জন্য 3s প্লাস pn এরটা 0.1। না, আমরা এটা কোনো কিছু না, এটা কার সূত্র, a প্লাস b হোল কিউব। আমরা সবাই জানি a প্লাস হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমরা ওই নিয়মে কাজগুলো সহজভাবে করব আমরা। তাহলে কি পাই আমরা এখানে s ইনটু এটা হবে যে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার ab স্কয়ার প্লাস b কিউব। কেমন? আমরা এইভাবেই করব। এখানে কত পাবো আমরা s ইনটু, এখানে আমরা কত পাবো 27s কিউব প্লাস এখানে কত হবে, এখানে হবে 2.7s কিউব, এখানে হবে, এখানে এটা 9 আসবে, 9 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে, 9 3 গুণ 27, 27 এর সাথে কত হবে 0.1 মাল্টিপ্লাই করলে আমাদের কত আসবে 2.7 s কিউব s স্কয়ার 2.7 s স্কয়ার। এরপর আমাদের কত আসবে 2.7 s স্কয়ার প্লাস 0.09 s প্লাস 0.001 এই মানটা আমাদের আসবে। কেমন? এইটা কিভাবে আসলো, a কিউব প্লাস 3a স্কয়ার b
মাল্টিপ্লাই এখানে আমরা একটু দেখাই তোমাদেরকে। তাহলে 3s কিউব মানে কত আসলো 27s কিউব, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 2.7s স্কয়ার, এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে 0.09s, আর এটাকে হোল কিউব করলে এটা কত আসবে এই যে 0.01 আসবে। এখন আমরা বামে KSP এর মান আমরা বসাতে পারি। প্রশ্নে KSP এর মান কত দেওয়া আছে, KSP এর মান দেওয়া আছে 27 into 10 to the power minus 3, 27 into 10 to the power কত -11 দেওয়া আছে, ইকুয়াল টু আমরা এই s দিয়ে যদি আমরা সবাইকে মাল্টিপ্লাই করে দিই, এই s দিয়ে মাল্টিপ্লাই এটাকে হবে, 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 আমরা কি পাবো 27 s to the power 4 plus 2.7 s cube plus এটা কত হবে 0.09 s স্কয়ার প্লাস 0.001 s। কেমন? ওকে ওকে, এখন সবাই পেরে যাচ্ছ, সবাই পারবে, সবাই পারে, সব স্টুডেন্টই ভালো, সবাই পারে, যাদের একটু প্রচেষ্টা আছে তারাই পারে। এখন আমরা কি করব, আমরা এখান থেকে লিখবো, আমরা লিখবো or বা 27 into 10 to the power minus 11 equal to আমরা অনেক কোনটাকে লিখবো 0.001 s, এখানে আমরা লিখে দিব যে s to the power 4, এই যে এই অংশটা s কিউব s স্কয়ারের সহগগুলি খুবই ছোট, এর মান খুবই নগণ্য, তাই এই মানগুলো অ্যাভয়েড করা যায়, এই মানগুলো বাদ দিয়ে পাই। তখন আমরা কত পাবো, এখানে আমরা যেটা আমরা ডিটারমাইন করবো s, ডানেরটাকে আমি প্রথমে নিয়ে আসবো, বা কত লিখবো আমরা এখানে 0.001 s equal to 27 into 10 to the power minus 11, বা s equal to 27 into 10 to the power minus 11 divided by 0.01। আমরা ক্যালকুলেশন করলে আমরা কত পেতে পারি, equal to 27 into 10 to the power minus 9, আমরা সরি minus 8 আমরা যদি 1 ঘনমাত্রা একক মোল পার লিটার আমরা পেতে পারি। কেমন? তাহলে আমরা কি বলবো, অর্থাৎ MN3 দ্রবণের নতুন দ্রাব্যতা, অর্থাৎ MN3 দ্রবণের নতুন দ্রাব্যতা কত হবে 27 into 10 to the power minus 8 মোল পার লিটার। কেমন? মোল পার লিটার। তো আগে কতটুকু ছিল, আগে যেটা ছিল তার থেকে এখন বাড়ছে নাকি কমছে? হ্যাঁ, আগে আমার যে এই পাত্রে আমি PM দ্রবণ যোগ করলাম, সেহেতু MN3 এর দ্রাব্যতা আগে ছিল 10 to the power minus 3, তার থেকে কমে গিয়ে কত আসলো 2. এটা ক্যালকুলেশন করবে তোমরা, এটা 2.7, এটা এর পর কোশ্চেন 2.7 ছিল, 2.7 ছিল, 2.7 ছিল, কেমন 2.7 ছিল, 2.7 ছিল, 2.7, 2.7। এখন আমরা আগের দ্রাব্যতার সাথে কম্পেয়ার করব, আমরা আগের দ্রাব্যতার সাথে কি বুঝি নাই কি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আগে বলেছিলাম যে সময়ন একই আয়ন যদি যুক্ত হয় তার দ্রাব্যতা কমে যায়, মুখে বললে হবে না, বাস্তবে প্রমাণ করতে হবে। আমরা দেখলাম MN3 দ্রবণের নতুন দ্রাব্যতা 2.7 into 10 to the power minus 10 মোল পার লিটার। আগে কতটুকু ছিল, তার চেয়ে কমছে নাকি বাড়ছে? তার চেয়ে বাড়ছে। আমরা আগে বলছিলাম দ্রাব্যতার পরিমাণ কমে যাবে, দ্রাব্যতার পরিমাণ হ্রাস পাবে, আমরা সেটা প্রকৃতপক্ষে দেখলাম। আগে আমার দ্রাব্যতার পরিমাণ কতটুকু ছিল, আমার ছিল 10 to the power minus 3। তো এই পাত্রে PM দ্রবণ যোগ করলে অতএব কি লিখবো, অতএব এই পাত্রে PM দ্রবণ যোগ করলে, এই পাত্রে PM দ্রবণ যোগ করলে MN3 এর দ্রাব্যতা আগে কতটুকু ছিল 10 to the power minus 3 হতে কমে অথবা হ্রাস পেয়ে এখন কতটুকু আসলো, আমাদের কতটুকু আসলো 2.7 into 10 to the power minus 8 মোল পার লিটার হবে। প্রিয় শিক্ষার্থী, বুঝে করার মজাই আলাদা। এই যে আমার এখানে মান ছিল
আগে মান ছিল 10 টু দি পাওয়ার -3, এখন আমার আসছে 2.7 * 10 টু দি পাওয়ার -8। 10 টু দি পাওয়ার -3 ছোট নাকি 10 টু দি পাওয়ার -8 ছোট? অবশ্যই 10 টু দি পাওয়ার -8 ছোট। প্রিয় শিক্ষার্থী, বুঝে করার মজাই আলাদা, বুঝে করার আনন্দই আলাদা। বুঝে করলে তুমি দেখবে আস্তে 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 ডে বাই ডে তুমি নিজেকে ডেভেলপ করতে পারতেছো। তুমি নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, তুমি পরিবারের স্বপ্ন পূরণ করতে পারবে, তুমি অভিভাবকের স্বপ্ন পূরণ করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো পড়াশোনা করলে একদিন, আজকে হয়তো বা তোমার আব্বু আম্মু আছে, একদিন হয়তো বা আব্বু আম্মু থাকবে না। সেদিন তুমি বুঝতে পারবে আজকের সময়ের সঠিক ব্যবহার, সঠিক মূল্যায়ন, সঠিক ইউটিলাইজেশন তোমার জীবনকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাবে। তাহলে আমরা আজকে কি করলাম? আমরা আজকে এই গুণগত রসায়নের 111টি কোয়েশ্চনকে আমরা কম্প্রিহেন্সিভ বোর্ড কোয়েশ্চনের মাধ্যমে আমরা 2টা বোর্ড কোয়েশ্চনে নিয়ে আসলাম। আজকে একটা সিকিউ আমি পুরোপুরি সমাধান দিলাম। আমরা তোমাদের রিকোয়েস্টে আরেকটা সিকিউ, আরেকটা মানে একটা করলাম, আরেকটা করলে তোমার 111টি বোর্ড কোয়েশ্চন তোমার সমাধান হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে পদক্ষেপের যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবে। সবার জন্য শুভকামনা, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের লাইভ ক্লাস এখানে শেষ করলাম। আজকে আমি আরো 2টা লাইভ ক্লাস দিব, তোমরা জানো, একটু পরে আমি অ্যাড দিয়ে দিব। একটা ক্লাস হবে 8টায়, সেটা হবে জৈব যৌগের উপর, আরেকটা দিব 10টা অথবা 10:30টায়, সেটা হবে গুণগত রাসায়নিক পরিবর্তনের উপর, কেমিক্যাল চেঞ্জের উপর। সবাই সেসব ক্লাসগুলোতে অংশগ্রহণ করে নিজের যে আসন্ন এসএসসি পরীক্ষা আছে সেই পরীক্ষাতে যাতে তোমরা ভালো করতে পারো সেই প্রত্যাশা রেখে আমি আমার আজকের লাইভ ক্লাস শেষ করলাম।